নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় কূটনৈতিক সাফল্য। রিসার বিএসএফ জওয়ানকে ফেরালো ইসলামাবাদ। পাকিস্তানের পরেবার চীন, বড় পদক্ষেপ নিল ভারত। 17ই মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। বাকি সব ম্যাচের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাইনাল কবে? স্কুলের পুলকারের ধাক্কায় পথচারীর মৃত্যু, জনতার প্রহারে আশঙ্কাজনক গাড়ির চালক। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে চাঞ্চল্যকর ঘটনা। স্কুলের একটি পুলকারের ধাক্কায় মৃত্যু হলো পথচারীর। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দমদম স্টেশনে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল, রক্ষা পেলেন যাত্রীরা। ফের শিয়ালদহ থেকে বনগাঁ শাখায় রেল দুর্ঘটনা। দমদম জংশন স্টেশনে লাইনচ্যুত হলো ডাউন বনগাঁ লোকাল, তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। শেয়ার বাজার 178.08 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। মুক্ত হয়ে ভারতের মাটিতে পুনম সাউ, রিসিড়ার বাড়িতে খুশির হাওয়া। মুর্শিদাবাদে আম বাগান থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার। নাম পরিবর্তন করলেই সত্যিটা বদল হয় না, চীনা ষড়যন্ত্রের তীব্র নিন্দা ভারতের। গরমের হাঁসফাঁস থেকে মিলবে মুক্তি। শীঘ্রই বৃষ্টি আসছে কলকাতায়। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। জঙ্গি হানা হলে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেব, মোদি। রাতে পার্টি দিলীপের স্ত্রী রিঙ্কুর ছেলে রহস্য মৃত্যু। পড়াশোনা ছাড়া ফোন ট্যাব ব্যবহার নয়, প্রার্থনার লাইনে শপথ নিতে হবে পড়ুয়াদের। ট্রাম্পকে জবাব, মার্কিন পণ্যে অতিরিক্ত কর দিল্লির। ট্রাম্পের অতি সক্রিয়তায় নীরব কী গোপন করা হচ্ছে, প্রশ্ন বিরোধীদের। হেরে গিয়েও জিতে যাওয়ার দাবি, ওদের পুরনো অভ্যাস, কটাক্ষ নয়াদিল্লির। জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে পাক নাগরিক আজাদের আয় 50 কোটি, ইডির দাবি। মেদিনীপুর মঙ্গলবার মেদিনীপুর পৌরসভাতে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পৌর কর্মচারীদের বিক্ষোভ বুধবার। মেদিনীপুর রাঙামাটিতে জলছত্র করল যুব তৃণমূল। মেদিনীপুর বিভিন্ন দাবিতে মেদিনীপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ কনজারভেন্সি শ্রমিক সংগঠনের। কেশপুরের দোগাছিয়া গ্রামে মৃত নাসরিনের বাবার বাড়ির পরিবারকে সমবেদনা জানালো কেশপুর পঞ্চায়েত সমিতি। নারায়ণগড় কাশিয়াবুতে বিশেষ সাংগঠনিক বৈঠক করল তৃণমূল। মেদিনীপুর পালবাড়ি এলাকাতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার। ঝাড়গ্রাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করল ঝাড়গ্রামের উন্নয়নী সংঘ। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের রানটুয়া থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, সমস্যায় 4টি অঞ্চলের মানুষজন। ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা জানালো ঝাড়গ্রাম নগর মণ্ডল কমিটি। ঝাড়গ্রাম পুকুরিয়া বিট এলাকায় দাঁপিয়ে বেড়ালো 2টি দলছুট দাঁতল হাতি, নষ্ট 8 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। বাগুয়াদাম গ্রামে হাতির হানায় নষ্ট হলো 5 কাঠা জমির ফসল। পায়ের কাছে জঙ্গিদের লাশ, ভারত মাতার জয়, হর হর মহাদেব স্লোগান জওয়ানদের। ওয়েস্ট বেঙ্গল ডোনাল্ড ট্রাম্পকে করান চুপ, মোদিজি মুখে কেন কুলুপ। বিনপুর 2 নম্বর গন্ধেশ্বরী পুজো উপলক্ষে বেলপাহাড়িতে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়েস্ট বেঙ্গল চায়না প্রোডাক্ট PL-15 ডোবালো পাকিস্তানকে। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। দেখে নেব প্রথমেই শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। গরমে হাঁসফাঁস থেকে মিলবে মুক্তি। শীঘ্রই বৃষ্টি আসছে কলকাতায়। গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। সকাল 10টা বাজতে না বাজতেই রোদের দাপটে তেতে উঠছে চারিপাশ। দুপুর নাগাদ বাইরে বের হওয়া দুষ্কর। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, কবে আসবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল থেকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও 2 মেদিনীপুর। তাতে সাময়িক স্বস্তি ফিরবে। কলকাতাতেও বুধবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 37 ডিগ্রি ও 28 ডিগ্রির আশেপাশে। গতকাল মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আসবো পরের খবরে। নাম পরিবর্তন করলেই সত্যিটা বদল হয় না, চীনা ষড়যন্ত্রের তীব্র নিন্দা ভারতের। নয়াদিল্লি ফের ন্যাকারজনক ষড়যন্ত্র চীনের। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে চলেছে ড্রাগন। অবশ্য বিষয়টি ভারতের নজরে আসতেই চীনকে সহবত শেখাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক। চীনের এমন আগ্রাসী মনোভাবের তীব্র নিন্দা করেছে কেন্দ্র সরকার। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা পরিবর্তিত হয়ে যাবে না। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা লক্ষ্য করেছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের জন্য ক্রমাগত ব্যর্থ এবং অযৌক্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের চেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা বদলে যাবে না। উল্লেখ্য বিষয় হলো, চীন প্রায় অরুণাচল প্রদেশকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। প্রায়শই উত্তর পূর্ব রাজ্যটির বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে মানচিত্রে প্রকাশ করে, কিন্তু ভারত প্রতিবারই স্পষ্টভাবে তা নাকচ করে দিয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত প্রতিদিন গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দমদম স্টেশনে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল, রক্ষা পেলেন যাত্রীরা।
কলকাতা। ফের শিয়ালদহ ও বনগাঁ শাখায় রেল দুর্ঘটনা। দমদম জংশন স্টেশনে লাইনচ্যুত হল ডাউন বনগাঁ লোকাল। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। কোনো যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, আজ বুধবার দুপুর 12:15 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর লাইন থেকে পিছলে পড়ে ট্রেনের একটি কোচ। ঘটনায় যাত্রীরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়লেও কেউ আহত না হওয়ায় সকলেই স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। প্রাথমিক অনুমান, তীব্র গরমে ট্রাকের অ্যালাইনমেন্ট নড়ে গিয়েছিল, তার জেরেই এই বিপত্তি বাধে। যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার জেরে বিরাটি ও মধ্যমগ্রামেও ট্রেন দাঁড়িয়ে পড়েছে। তবে রেলের তরফে এখনও যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে নিশ্চিন্ত করা হয়নি। সূত্রের খবর, বেলা 2টোর পর বেলাইন হওয়ার চাকাকে ফের লাইনে তুলে ট্রেনটিকে শিয়ালদহের দিকে রওনা করা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় কূটনৈতিক সাফল্য। রিসার্ড বিএসএফ জওয়ানকে ফেরালো ইসলামাবাদ। কলকাতা। অপারেশন সিন্দুরের পর ফের বিরাট সাফল্য ভারতের। আবারও নয়াদিল্লির কূটনৈতিক চালের কাছে মাথা নত করতে বাধ্য হলো ইসলামাবাদ, যার ফলস্বরূপ ভারতে ফিরল প্রায় 20 দিন আগে পাকিস্তানি সেনার হাতে আটক রিসার্ড জওয়ান পুনম সাউ। আজ বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর 10:30 নাগাদ তাকে আটারি সীমান্ত দিয়ে ফেরানো হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য বিষয় হলো, প্রায় 20 দিন আগে পাঠানকোট সীমান্তে ডিউটির সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগে পুনম সাউকে পাকিস্তানি সেনা আটক করে ভুল করেই আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছিলেন তিনি। তবে তারপর থেকেই এই বিএসএফ জওয়ান সম্পর্কে আর কোনো তথ্য তার পরিবার পায়নি বলে দাবি করা হয়। যদিও স্বামীর খোঁজে দেশে নানা প্রান্তে ছুটে গিয়েছিলেন পুনমের স্ত্রী রজনী সাউ। কথা বলেছিলেন একাধিক বিএসএফ কর্তাদের সঙ্গেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার রজনীর সঙ্গে ফোন মারফত কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি বিএসএফ শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। স্বামী পুনম সুস্থ রয়েছে বলেও রজনীকেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের পর রজনী দেবী বলেন, দিদির ভালোবাসা সারা জীবন মনে থাকবে। আমি দিল্লি যেতে চেয়েছিলাম, উনি বললেন আমরা সব রকমের চেষ্টা করছি, তোমার শরীর ঠিক নেই, এখন যেও না, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর এই 24 ঘন্টা কাটতে না কাটতেই ভারতে ফিরেছেন পুনম। তবে এখনও রিসড়া ফেরা হবে না তার। আপাতত সেনার শারীরিক পরীক্ষা ও নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর রিসড়ার ফেরানো হতে পারে বিএসএফ জওয়ানকে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পাকিস্তানের পর এবার চীন বড় পদক্ষেপ নিল ভারত। নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরে বড় সাফল্য পেয়েছে ভারত। আন্তর্জাতিক মঞ্চেও ইসলামাবাদকে কোণঠাসা করার প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে এবার চীনকে যোগ্য জবাব ভারতের। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কেন্দ্র যে বদ্ধপরিকর তা আরও একবার স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল কেন্দ্র। পাকিস্তানের পর এবার চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিল সরকার। দেশে ব্লক করা হলো ড্রাগনের মুখপাত্র গ্লোবাল টাইমস এর এক্স হ্যান্ডেল। ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর প্রচারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য বিষয় হলো, গ্লোবাল টাইমস চীনের মুখপাত্র, সেটি জিনপিংয়ের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করে বলে অভিযোগ। ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াতেই সেটির এক্স হ্যান্ডেলকে ব্লক করল সরকার। তবে চীনা মুখপাত্রটিকে ব্লক করার আগে অরুণাচল প্রদেশ নিয়ে চীনকে কড়া জবাব দিয়েছে ভারত। চীনের তরফে ফের একবার অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদল করার প্রবণতা লক্ষ্য করা যায়। বিষয়টি লক্ষ্য করে বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা পরিবর্তিত হয়ে যাবে না। স্কুলের পুলকারের ধাক্কায় পথচারীর মৃত্যু। জনতার প্রহারে আশঙ্কাজনক গাড়ির চালক। মহিষাদল। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে চাঞ্চল্যকর ঘটনা। স্কুলের পুলকারের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, আজ বুধবার সকালে মহিষাদলের একটি বেসরকারি স্কুলের পুলকার গেঁওখালি থেকে পড়ুয়া নিয়ে স্কুলে যাচ্ছিল। সেই সময় মহিষাদল গেঁওখালি রোডের রঙ্গিবসান রেল ব্রিজ সংলগ্ন শীতলা মন্দিরের কাছে দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দেয়। শেখ ফয়জল নামে বছর 50-এর এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পাশাপাশি এক মহিলাও গুরুতর জখম হন। সূত্রের খবর, গাড়ির চালক উত্তেজিত জনতার মারে গুরুতর জখম হয়েছে। তাকে তমলুক মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, খারাপ রাস্তা এবং রাস্তা দখল করে থাকা বালি ও স্টোন চিপসের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িতে 18 জন শিশু ছিল, তারা সকলেই সুস্থ রয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রাতে পার্টি। দিলীপের স্ত্রী রিঙ্কুর ছেলের রহস্য মৃত্যু। বিধাননগর ও কলকাতা। বান্ধবীসহ ফ্ল্যাটে এসেছিলেন দুই সহকর্মী, একজন রাত 10টায়, রাত 3টের সময় অন্যজন। বন্ধুদের সঙ্গে রাতে পার্টিও হয়েছিল, কিন্তু সকালে সহকর্মীরা লক্ষ্য করলেন তার শরীর অসাড়, ঠান্ডা হয়ে গিয়েছে হাত পা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃজয় দাশগুপ্ত ওরফে প্রীতম, বয়স 27, মৃত বলে ঘোষণা করল হাসপাতাল। মঙ্গলবার সকালে নিউ টাউনের সাপুরজি আবাসনের এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। রাত 12:30টার সময়ও ফোনে কথা হয়েছিল মায়ের সঙ্গে। সকাল 9টাতেও নাকি নাক ডাকার শব্দ পেয়েছিলেন সহকর্মীরা। তাহলে হঠাৎ কী হলো, কীভাবে হলো? সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রিঙ্কু দেবী, শোকগ্রস্ত দিলীপবাবুও। দিলীপবাবু ও রিঙ্কু দেবীর বিয়ের এখনও 1 মাস পূর্ণ হয়নি। বিয়ের আগে সাপুরজি আবাসনে ছেলের সঙ্গে থাকতেন রিঙ্কু দেবী। বিয়ের পর থেকে তিনি দিলীপবাবুর বাড়িতে রয়েছেন। সৃজয় তার ফ্ল্যাটে মাঝে মাঝে বন্ধুদের ডেকে পাঠাতেন। সোমবার রাতে যে দুজন সহকর্মী তার ফ্ল্যাটে এসেছিলেন, তার মধ্যে একজন তরুণীও ছিলেন। এদিন সকালে ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ না করায় সহকর্মীরাই সৃজয়ের মাকে
ফোন করেন। রিঙ্কু দেবী নিজেই গাড়ি চালিয়ে সোজা সাপুরজিতে পৌঁছে যান। তারপর সেই গাড়িতে করেই ছেলেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় সৃজয়কে। তারপর বিধাননগর মহকুমা হাসপাতাল হয়ে তার দেহ ময়নাতদন্তের জন্য আর্জি করে পাঠানো হয়। বিধাননগর কমিশনারেটের এক আধিকারিক বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। নিয়মিত অ্যান্টি ডিপ্রেশনের ওষুধও খেতেন। এদিন বিকেলে আর্জি করে তার ময়নাতদন্ত হয়েছে। ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে 3 জন ময়নাতদন্ত করেন। ভিডিওগ্রাফিও করা হয়। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের জেরেই তার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে হৃদযন্ত্রের কোনো জটিলতাও ছিল। কার্ডিওমেগালির সমস্যা থাকতে পারে, তাতে হার্ট লিভার বড় হয়ে যায়। এছাড়াও ফ্যাটি লিভার ও কিডনিজনিত সমস্যা পাওয়া গিয়েছে। মৃতের ভিসেরা সংগ্রহ করা হয়েছে, সেগুলি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কিন্তু এই রোগে কি আচমকা মৃত্যু হতে পারে? সকলেও যেখানে তিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন বলে দাবি সহকর্মীদের। প্রশ্ন উঠছেই, ঘটনায় রিঙ্কু দেবী একেবারে ভেঙে পড়েছেন। ওই অবস্থাতেই সাংবাদিকদের তিনি বলেন, রাতে পার্টি ছিল কি না জানি না, তবে 2 জন সহকর্মী ছিলেন। সকালে আমি ফোন পেয়ে দ্রুত গাড়ি নিয়ে পৌঁছাই। দেখি একজন ওর পায়ের তলা ঘষছে, সেন্স ফেরানোর চেষ্টা করছে। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে আমিও গাড়িতে চাপিয়ে ওকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। রিঙ্কু দেবী আরও বলেন, আমাকে সোমবার রাত 12:30 নাগাদ ফোনও করেছিলেন। এদিন ওর দুর্গাপুর যাওয়ার কথা ছিল। 1.5 বছর আগে ও একবার অচেতন হয়ে গিয়েছিলেন, নার্ভের ওষুধ খেত। বিয়ের পর পরিবর্তন হয়েছিল। উত্তরে তিনি বলেন, ও আমার সঙ্গে থাকতে চেয়েছিল, মুখে বলতো না, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। রান্নার লোক ফিরে যেত, বন্ধুদের বলতো, তোরা বাড়ি গিয়ে মা বাবাকে দেখতে পাবি, আমার কষ্ট বুঝবি না। আপসেট থাকতো। দিলীপবাবু বলেন, ওর মা অনেক কষ্ট করে ওকে মানুষ করেছিলেন। জলজ্যান্ত ছেলেটা চলে গেল, দুর্ভাগ্য আমার। পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। জঙ্গি হানা হলে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেব, মোদি। নয়াদিল্লি, পাকিস্তানের দাবি কী ছিল? চীন থেকে পাওয়া JF-17 যুদ্ধবিমান থেকে তারা নাকি মিসাইল ছুঁড়ে অচল করে দিয়েছে পাঞ্জাবের এয়ারফোর্স বেস। এমনকি সেই মিসাইলে ধ্বংস হয়েছে ভারতের এলিট ক্লাস এয়ার ডিফেন্স সিস্টেম S-400। ট্রাম্প আন্তর্জাতিক দুনিয়ার কাছে পাকিস্তানের এই দাবিকে নস্যাৎ করতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে বেছে পাঞ্জাবের আদমপুর এয়ারফোর্স বেস স্টেশনে গেলেন। বায়ুসেনা জওয়ানদের স্যালুট করলেন এবং ভারতীয় সামরিক বাহিনীর সাফল্যের প্রশংসা করে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন, আরেকবার সন্ত্রাসই হোক অথবা পাক সেনা, যে কোনো রকম অ্যাটাক ভারতের উপর হলে পাকিস্তানকে ধূলিসাৎ করা হবে। মোদী আদমপুর বেসের যে পোডিয়ামে দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দিলেন, ঠিক তার পিছনেই দৃশ্যমান ছিল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রাখা হয়েছিল অন্তত তাৎপর্যপূর্ণভাবে, অর্থাৎ যা নাকি পাকিস্তানের আঘাতে ধ্বংস হয়েছে। তারই সামনে দাঁড়িয়ে মোদির পাল্টা বার্তা, পাকিস্তান মিথ্যা প্রচার করে নিজেদের দেশে মুখ রক্ষা করতে চাইছে। আদতে S-400 বহাল তবিয়তে অটুট। মোদি বলেন, পাকিস্তান জেনে রাখুক, এটা কিন্তু অন্য ভারত। যুদ্ধবিরতির পর পাকিস্তানের প্রতি ভারত সরকারের হুঙ্কার বহুগুণ বেড়ে গিয়েছে। এই যুদ্ধে ভারতের জয়ের দাবিতে মঙ্গলবার থেকে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে বিজেপিও। দলকে সরকারের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে, এই সংঘাতে মোদির ভারত যে পাকিস্তান এবং সন্ত্রাসকে বিপর্যস্ত করে দিয়েছে, এই প্রচার লাগাতার চালাতে হবে। এদিকে প্রধানমন্ত্রী সুর চড়িয়ে বলেছেন, ভারতের বাহিনী যখন ভারত মাতা কি জয় স্লোগান দেয়, শত্রুপক্ষের বুকে কাঁপুনি ধরে। ভারতের মিসাইল আর ড্রোন শক্তির কথা চিন্তা করে পাকিস্তানের বহুদিন ঘুম হবে না। তাই আবার পাকিস্তানকে সাবধান করছি, এরকম চেষ্টা আর যেন তারা না করে, পরিণতি ভালো হবে না। আবার অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রকও এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর মধ্যস্থতা প্রস্তাব নিয়ে কড়া বিরোধিতার পথে হেঁটেছে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব সরাসরি উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ইস্যুতেই কথা হোক, সেটা দ্বিপাক্ষিক হবে। প্রথমত, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মেনে নেবে না। দ্বিতীয়ত, কাশ্মীর নিয়ে কোনো কথা হবে না। কথা যদি কখনো হয়, সেটা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে। কাশ্মীর নিয়ে স্থায়ী সমাধান তার মধ্যস্থতাই হবে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনি স্থায়ীভাবে থামিয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন। প্রত্যাশিতভাবেই ভারত সরকার কেন এ নিয়ে নীরব, এই প্রশ্ন করেছে বিরোধীরা। দেশ জুড়ে উঠেছে প্রশ্ন। সেই অস্বস্তি কাটাতেই বিদেশ মন্ত্রক জানিয়ে দিল ভারতের কঠোর অবস্থান। মোদী মঙ্গলবার আদমপুরে বলেন, ভারত শান্তি চায়, কিন্তু মানবতার উপর আঘাত এলে শত্রুকে মাটিতে মিশিয়ে দিতেও জানে। মোদীর এই কড়া সুরের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভারতীয় সামরিক বাহিনী সম্পূর্ণ তৈরি। যুদ্ধবিরতি হলেও ফরওয়ার্ড পজিশন থেকে সেনা সরানো হয়নি, বার্তা স্পষ্ট। আগে পাকিস্তান সেনা সরাক, DGMO স্তরের বৈঠকে স্থির হয়েছে। একটি গুলিও কেউ চালাবে না, তাহলে আর সংঘর্ষ বিরতি মানা হবে না। বস্তুর যুদ্ধবিরতি হলেও উত্তেজনা এবং আশঙ্কা রয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে হঠাৎ উত্তর ও পশ্চিম ভারতের বিমান চলাচল বাতিল করা হয়। প্রতিরক্ষামন্ত্রী 3 সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেন। কাশ্মীরে তখন চলছিল লস্কর জঙ্গিদের সঙ্গে আধা সামরিক বাহিনীর সংঘর্ষ। সুতরাং যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু বাতাসে বারুদের গন্ধ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।